ইলেকট্রোকেমিক্যাল সেলে আগের দিন আমরা থিওরি পড়ছিলাম এবং আগের ক্লাসে আমি বলেছিলাম যে আমরা অঙ্ক করব এবং নানান ধরনের প্রশ্ন এখান থেকে কেমন আসে সেইগুলো আলোচনার মধ্যে আনবো এই ক্লাসে। তো আমি এখানে একটা প্রশ্ন প্রথমে তোমাদের রাখছি। দেখো, তিনটে ধাতু জিঙ্ক, কপার আর সিলভার, এদের বিজারণ বিভবের মান দেওয়া আছে। জিঙ্কের -0.76 ভোল্ট, কপারের +0.34 ভোল্ট, সিলভারের 0.8 ভোল্ট, তিনটে দেওয়া আছে। দিয়ে বলা হচ্ছে, কোশ্চেনটা আমার রাখা হচ্ছে যে কপার সালফেট সলিউশনকে, CuSO4 দ্রবণকে কোন পাত্রে রাখবে? CuSO4 দ্রবণকে কোন পাত্রে রাখবে? জিঙ্কের পাত্র না সিলভারের পাত্র? কোনটায় রাখাটা নিরাপদ? এইটা হচ্ছে প্রশ্ন। তাহলে এটা সমাধান করি। দেখো, কপার সালফেট দ্রবণে কপার কি অবস্থায় আছে? Cu2+। এইবার কপার সালফেট দ্রবণকে যদি আমি জিঙ্কের পাত্রে রাখি, জিঙ্কের একটা পাত্র আছে, সেখানে আমি কপার সালফেট দ্রবণ রাখলাম। এখন জিঙ্কের বিজারণ বিভব কপারের থেকে কম, এটা +0.34, এটা -0.76। তাহলে জিঙ্কের বিজারণ বিভব যদি কপারের থেকে কম হয়, তাহলে জিঙ্কের জারণ বিভব অবশ্যই কপারের থেকে বেশি। জিঙ্কের বিজারণ বিভবের মান কপারের থেকে কম, তাহলে জিঙ্কের জারণ বিভবের মান নিশ্চয় কপারের থেকে বেশি। মানে জিঙ্ক কপারের তুলনায় সহজে জারিত হতে পারে। যার জারণ বিভবের মান বেশি, সে কি হবে? সহজে জারিত হবে। তাহলে জিঙ্ক নিশ্চয় কপারের চাইতে সহজে জারিত হতে পারে। বোঝা যাচ্ছে? তাহলে জিঙ্কের পাত্রে তুমি যদি কপার সালফেট দ্রবণ রাখো, তাহলে জিঙ্ক কি করবে? ইলেকট্রন ত্যাগ করবে। জারিত হওয়া মানে কি? ইলেকট্রন ছেড়ে দেওয়া। জিঙ্ক ইলেকট্রন ছেড়ে দিয়ে জেডের প্লাস আয়ন হিসাবে দ্রবণে দ্রবীভূত হবে। জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে জিঙ্ক আয়ন হিসাবে দ্রবণে দ্রবীভূত হবে। আর এই যে দুটো ইলেকট্রন এলো, কপার তো Cu2+ আয়ন হিসাবে আছে, সে দুটো ইলেকট্রন নিয়ে ধাতব কপারে পরিণত হবে। তাহলে আমরা বাইরে থেকে কি দেখব? আমরা বাইরের থেকে দেখব জিঙ্কের পাত্রটা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে আর তলাতে কপার জমা হচ্ছে। বুঝতে পেরেছো? আবার আমি গোটা জিনিসটা আলোচনা করছি। জিঙ্কের পাত্রে আমি কপার সালফেট রেখেছি। জিঙ্কের বিজারণ বিভব কপারের চাইতে কম। বিজারণ বিভব কম মানেই জারণ বিভব বেশি, কারণ একটা মৌলের বিজারণ বিভব আর জারণ বিভব, রিডাকশন পোটেনশিয়াল, অক্সিডেশন পোটেনশিয়াল, এর ভ্যালু সবসময় সমান হয়, কেবল চিহ্নটা বিপরীত হয়। তো জিঙ্কের রিডাকশন পোটেনশিয়াল -0.76 ভোল্ট, তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল সবসময় +0.76 ভোল্ট। কপারের রিডাকশন পোটেনশিয়াল 0.34 ভোল্ট প্লাস, তাহলে কপারের অক্সিডেশন পোটেনশিয়াল -0.34 ভোল্ট। তাহলে কার অক্সিডেশন পোটেনশিয়াল বেশি হলো? অবশ্যই জিঙ্কের অক্সিডেশন পোটেনশিয়াল বেশি। তাহলে জিঙ্ক কপারের চাইতে তাড়াতাড়ি অক্সিডাইজড হতে পারে। এখন জিঙ্কের পাত্রে তুমি কপার সালফেট সলিউশন রেখেছো, তাহলে জিঙ্ক কি হবে? যেহেতু জিঙ্ক তাড়াতাড়ি অক্সিডাইজড হতে পারে, সেই দুটো করে ইলেকট্রন ছেড়ে দেবে, দিয়ে জিঙ্ক আয়ন তৈরি করবে। আর কপার সালফেট দ্রবণে কপার আছে Cu2+ আয়ন হিসেবে, সে সেই দুটো ইলেকট্রন নিয়ে মেটালিক কপার তৈরি করবে। তাহলে পাত্রটা কিন্তু ধীরে ধীরে ক্ষয়ে যাবে। জিঙ্কের পাত্রটা আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হবে এবং তলাতে কপার অধক্ষিপ্ত হবে। তাহলে জিঙ্কের পাত্রে কপার সালফেট রাখাটা নিরাপদ নয়।
কোনোটাকেই আমরা রক্ষা করতে পারবো না। এবার সিলভারের বিষয়টা দেখা যাক। দেখো, সিলভারের বিজারণ বিভব কিন্তু কপারের চেয়ে বেশি। রিডাকশন পোটেনশিয়াল অফ সিলভার ইজ হায়ার দ্যান দ্যাট অফ কপার। সিলভারের রিডাকশন পোটেনশিয়াল কত? 0.80 ভোল্ট। কপারের রিডাকশন পোটেনশিয়াল কত? 0.34 ভোল্ট। তাহলে সিলভারের রিডাকশন পোটেনশিয়াল কপারের চাইতে বেশি। তাহলে নিশ্চয় রিডাকশন পোটেনশিয়াল বেশি হলে কি হবে? অক্সিডেশন পোটেনশিয়াল কম হবে। তাহলে সিলভারের অক্সিডেশন পোটেনশিয়াল কপারের চাইতে কম। সিলভারের কি কম? অক্সিডেশন পোটেনশিয়াল কপারের চাইতে কম। তাহলে সিলভারের পাত্রে তুমি যদি কপার রাখো, তাহলে সিলভার কপারের আগে কখনোই অক্সিডাইজড হবে না। অক্সিডাইজড হওয়া মানে কি? ইলেকট্রন ত্যাগ করা। তাহলে সিলভার কপারের আগে কখনোই ইলেকট্রন ত্যাগ করবে না। এখন কপারের তো ইলেকট্রন ত্যাগের প্রশ্নই নেই, কারণ কপার সালফেটে কপার তো অলরেডি Cu2+, তো আর ইলেকট্রন ছাড়তে যাবে কেন? সেই ইলেকট্রন ত্যাগ করবে না। সিলভারও ইলেকট্রন ত্যাগ করবে না। তাহলে খুব স্বচ্ছন্দেই সিলভারের পাত্রের মধ্যে তুমি কপার সালফেট রাখতে পারো। এই ধরনের ব্যাখ্যামূলক প্রশ্ন তোমায় করতে দেবে। আমরা একটা করলাম, অন্য আর একটা কোশ্চেনে যাই। দু নম্বর প্রবলেম, এটা ঠিক অঙ্কের মতো না, কিন্তু ব্যাখ্যামূলক প্রশ্ন। হ্যাঁ, দেখো এখানে কি বলছে, আয়রন, বা এইটা তুমি দেখতে পারো, হ্যাঁ, জিঙ্ক H2SO4 থেকে হাইড্রোজেন তৈরি করতে পারে। Zinc can liberate hydrogen from H2SO4. কিন্তু কপার পারে না। জিঙ্ক H2SO4 থেকে হাইড্রোজেন মুক্ত করতে পারে, কিন্তু কপার পারে না। ভ্যালু দেওয়া হলো, জিঙ্কের স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল -0.76 ভোল্ট, হাইড্রোজেনের রিডাকশন পোটেনশিয়াল স্ট্যান্ডার্ড 0 ভোল্ট। হাইড্রোজেনটা 0 ধরে নেওয়া হয় আরবিটারি। অ্যাকচুয়ালি হাইড্রোজেনের সাপেক্ষে এই ভ্যালুগুলো বের করা হয়। আর কপারের প্রমাণ বিজারণ বিভব। +0.34 ভোল্ট। তো তোমাকে এই রিডাকশন পোটেনশিয়ালের সাহায্য নিয়ে বার করতে হবে, বা ব্যাখ্যাটা
উত্তর দিতে হবে যে জিঙ্ক কেন কপার সালফেট দ্রবণ থেকে হাইড্রোজেনকে মুক্ত করতে পারে, কপার কেন পারে না। দেখো H2SO4 যৌগে হাইড্রোজেন কিভাবে আছে, +1 স্টেটে, তাই না, +1 × 2, তাহলে এটা হচ্ছে -2 স্টেটে। অক্সিজেন আছে -2 × 4, তো যাই হোক সালফার +6। তুমি বলবে যে জিঙ্কের বিজারণ বিভব, রিডাকশন পোটেনশিয়াল অফ জিঙ্ক is smaller than that of hydrogen. Reduction potential of zinc is smaller than that of hydrogen. জিঙ্কের বিজারণ বিভবের মান হাইড্রোজেনের চেয়ে কম। Therefore, the oxidation potential of zinc is higher than that of hydrogen. তাহলে জিঙ্কের জারণ বিভবের মান নিশ্চয়ই হাইড্রোজেনের থেকে বেশি। বিজারণ বিভবটা কম, তাহলে নিশ্চয় জারণ বিভবের মানটা বেশি। তার মানে জিঙ্ক হাইড্রোজেনের উপস্থিতিতে জারিত হতে পারে। এবার জিঙ্ককে যদি জিঙ্ক ক্যান অক্সিডাইজ ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন, জিঙ্ককে যদি তুমি H2SO4 এ দাও, তাহলে জিঙ্ক কি করবে, দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক আয়ন তৈরি করবে, অক্সিডাইজড হবে, জিঙ্ক আয়ন তৈরি করবে। জিঙ্ক লুজেস 2 ইলেকট্রন and forms Zn++ আয়ন, জিঙ্ক আয়ন তৈরি করবে। এবার সালফ দ্রবণে আছে H+ আয়ন, H+ আয়ন এসে কি করবে, সে সেই ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন অ্যাটমে কনভার্টেড হবে, হাইড্রোজেন অ্যাটমে পরিণত হবে। ফলে জিঙ্ককে H2SO4 এর মধ্যে দিলে হাইড্রোজেন মুক্ত হবে। এটা কিছু অস্বাভাবিক কিছু ঘটনা নয়, বুঝতে পারছো। এইবার কপারের ক্ষেত্রে আসো, কপারের রিডাকশন পোটেনশিয়াল হাইড্রোজেনের চেয়ে বেশি। The reduction potential of copper is higher than that of hydrogen. The reduction potential যদি বেশি হয়, definitely oxidation potential কম। তাহলে oxidation potential of copper is less than that of hydrogen. কপারের জারণ বিভব হাইড্রোজেনের চাইতে কম। তাহলে কপারকে যদি তুমি H2SO4 এ দাও, যেহেতু কপারের অক্সিডেশন পোটেনশিয়াল কম, জারণ বিভবের মান কম, তাই হাইড্রোজেনের প্রেজেন্সে কপার কখনোই অক্সিডাইজড হতে পারবে না। তার মানে কপারকে যতই তুমি H2SO4 এর মধ্যে দাও, কপার কিন্তু ইলেকট্রন লুজ করবে না বা অক্সিডাইজড হবে না। আর কপার যদি ইলেকট্রন লুজ না করে, তাহলে সলিউশনে যে H+ আয়ন আছে সেই ইলেকট্রন পাবে না, তাই সে হাইড্রোজেন হিসাবে সে মুক্ত হতে পারবে না। বোঝা যাচ্ছে কথাটা। সেই জন্য কপারকে H2SO4 সলিউশনের মধ্যে দিলে তুমি কখনোই হাইড্রোজেন পাবে না, কিন্তু জিঙ্ককে দিলে অবশ্যই হাইড্রোজেন পাবে। অন্য আর একটা ব্যাখ্যামূলক প্রশ্নে যাই। দেখ, এখানে একটা কোশ্চেন করেছে, Sn2+ এবং Fe3+ আয়ন কি একসঙ্গে কোন সলিউশনের মধ্যে কোএক্সিস্ট করতে পারে? whether Sn2+ and Fe3+ ion
coexist in a solution একই দ্রবণে একসঙ্গে থাকতে পারে কি এই দুটো কি একই দ্রবণে একসঙ্গে থাকতে পারে whether SN2 plus and Fe3 plus coexist in a solution কি কি দেওয়া আছে দেখো E0 Fe3 plus থেকে Fe2 plus মানে Fe3 plus এর বিজারণ বিভব এটা হচ্ছে 0.77 ভোল্ট Fe3 plus থেকে Fe2 plus হচ্ছে 0.77 ভোল্ট আর কি দেওয়া আছে E0 SN4 plus থেকে SN2 plus এটা হচ্ছে 0.15 ভোল্ট এটা হচ্ছে 0.15 ভোল্ট বলছে এই দুটো আয়ন কোএক্সিস্ট করবে কিনা দেখো ফেরিক আয়নের বিজারণ বিভব হচ্ছে 0.77 ভোল্ট এবং স্ট্যানাস আয়ন এখানে স্ট্যানাস আয়নের অ্যাকচুয়ালি স্ট্যানাস আয়নের অক্সিডেশন পোটেনশিয়ালটা হবে -0.15 ভোল্ট বলছি যে SN4 plus থেকে SN2 plus মানে রিডাকশন পোটেনশিয়ালটা দেয়া আছে 0.15 ভোল্ট তাহলে আয়রনের রিডাকশন পোটেনশিয়ালের মান এই রিডাকশন পোটেনশিয়ালের মানের থেকে বেশি এবার রিডাকশন পোটেনশিয়াল যদি বেশি হয় তাহলে অবশ্যই Fe3 plus এর অক্সিডেশন পোটেনশিয়াল কম Fe3 plus এর রিডাকশন পোটেনশিয়াল বেশি Fe3 plus আয়নের রিডাকশন পোটেনশিয়াল বেশি তাহলে Fe3 plus আয়নে অক্সিডেশন পোটেনশিয়াল কম অক্সিডেশন পোটেনশিয়াল কম Fe3 plus আয়নে ঠিক আছে উল্টো দিক থেকে দেখতে গেলে SN2 plus আয়নে অক্সিডেশন পোটেনশিয়াল বেশি অক্সিডেশন পোটেনশিয়াল বেশি তাহলে Fe3 plus আর SN2 plus যদি একসাথে থাকে দেখো Fe3 plus এর রিডাকশন পোটেনশিয়াল বেশি মানে Fe3 plus আয়ন সহজে রিডিউসড হতে পারে SN2 plus এর চাইতে Fe3 plus রিডিউসড হতে পারে রিডিউসড হওয়া মানে কি ইলেকট্রন নেওয়া আর SN2 plus আবার সহজে অক্সিডাইজড হতে পারে তার মানে SN2 plus সহজে ইলেকট্রন ছাড়তে পারে Fe3 plus সহজে ইলেকট্রন নিতে পারে ঠিক আছে কিনা তাহলে পরে একজন ইলেকট্রন ছেড়ে দেবে আর একজন ইলেকট্রন গ্রহণ করবে Fe3 plus আয়ন আর SN2 plus আয়নকে একসঙ্গে পাশাপাশি সলিউশনের মধ্যে তুমি যদি রাখো একজন ইলেকট্রন ত্যাগ করবে একজন ইলেকট্রন নেবে কে ইলেকট্রন ত্যাগ করবে অবভিয়াসলি Fe3 plus আয়ন ইলেকট্রন ত্যাগ করবে তাহলে বিক্রিয়া যেটা হবে সেটা এরকম Fe3 plus SN2 plus
বিক্রিয়া হয়ে Fe2 প্লাস SN4 প্লাস Fe2 প্লাস SN4 প্লাস। তার মানে এরা সলিউশনের মধ্যে কোএক্সিস্ট করবে না, একসঙ্গে এরা থাকতে পারবে না সলিউশনের মধ্যে, সঙ্গে সঙ্গে এদের মধ্যে বিক্রিয়া হয়ে যাবে। ঠিক আছে, এই ধরনের কিছু কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন তোমাদের আসবে বিজারণ বিভবের সাহায্যে বা অক্সিডেশন পোটেনশিয়ালের সাহায্যে তোমাকে সেগুলোকে সমাধানের জায়গায় নিয়ে যেতে হবে। এইবার তোমাদের একটা জিনিস পড়াই, এই যে রিডাকশন পোটেনশিয়ালগুলোর মান আমরা বলে দিচ্ছি। জিঙ্কের রিডাকশন পোটেনশিয়াল কত? -0.76 ভোল্ট। কপারের রিডাকশন পোটেনশিয়াল কত? +0.34 ভোল্ট। এই রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুগুলো বার করা হলো কোথা থেকে? কিসের ভিত্তিতে রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুগুলো বার করা হলো? এই রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু বার করা হয় হাইড্রোজেনের সাপেক্ষে। বুঝতে পেরেছ? হাইড্রোজেনের সাপেক্ষে রিডাকশন পোটেনশিয়ালের মানকে আমরা বার করি। যেমন তোমাদের ভ্যালেন্সি নির্ণয় করার সময় কিসের সাপেক্ষে বার করেছি? আমরা হাইড্রোজেনের সাপেক্ষে বার করেছি। হাইড্রোজেনের ভ্যালেন্সিটা 1 ধরে নেওয়া হয়েছিল, আর এখানেও হাইড্রোজেনকে স্ট্যান্ডার্ড এলিমেন্ট বলে ধরা হয়, কারণ হাইড্রোজেন ধাতু এবং অধাতু দুজনের সাথে যুক্ত হতে পারে। হাইড্রোজেন ক্যান কম্বাইন উইথ বোথ মেটাল অ্যান্ড নন মেটাল। আমি দুটো ইকুয়েশন দিচ্ছি, দেখো। ধরো Na 2Na প্লাস H2, 2NaH, এই তো সোডিয়াম হাইড্রাইড, তাই তো? এখানে হাইড্রোজেন 0 থেকে -1, সোডিয়াম 0 থেকে +1। অর্থাৎ এই বিক্রিয়াতে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়েছে, হাইড্রোজেন ইলেকট্রন নিয়েছে। অর্থাৎ এটা একটা জারণ বিজারণ শ্রেণীর বিক্রিয়া, ইলেকট্রনের ট্রান্সফার হয়েছে। এই বিক্রিয়াতে ইলেকট্রনের ট্রান্সফার ঘটেছে। তাহলে এটা দিয়ে আমরা একটা ইলেকট্রোকেমিক্যাল সেল বানাতে পারি। সেই সেল রিয়াকশনটা কিরকম হবে দেখো। সেল রিয়াকশন লেখার সময় আমরা অ্যানোডটা বাঁদিকে লিখি। অ্যানোড মানে যেখানে অক্সিডেশন হয়, অর্থাৎ ইলেকট্রন বর্জন হয়। তাহলে Na থেকে Na প্লাস, দিস ইজ অ্যানোড। এইটা হচ্ছে অ্যানোড। সল্ট ব্রিজ দিলে H2 থেকে H মাইনাস, এটা হচ্ছে ক্যাথোড। তুমি এইভাবে সেল বানালে, পোটেনশিওমিটার বলে একটা যন্ত্র আছে যার সাহায্যে সেল ইএমএফ মাপা যায়। আর সেল ইএমএফ মাপার ফর্মুলা তো আমরা আগের দিন আলোচনা করেছি। ই সেল সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এখানে ক্যাথোডটাকে হাইড্রোজেন যে তড়িৎদ্বারে আছে সেটা ক্যাথোড, সোডিয়াম যে তড়িৎদ্বারে আছে সেটা হচ্ছে অ্যানোড। তাহলে পোটেনশিওমিটারে তুমি একটা ভ্যালু বা মান পেলে, ধরা যাক সেটা x ভোল্ট। এখন ই ক্যাথোডটাকে বলা হচ্ছে যে ওটাকে 0 ধরে নেবে। হাইড্রোজেনের জারণ বিভব বা বিজারণ বিভব দুটোকেই 0 ধরে নেওয়া হয়। যেমন ভ্যালেন্সির ক্ষেত্রে হাইড্রোজেনের ভ্যালেন্সি 1 ধরে নিয়ে তার সাপেক্ষে অন্যদের ভ্যালেন্সি বের করা হয়। এখানেও তেমনি হাইড্রোজেনের ইলেকট্রন পোটেনশিয়ালকে 0 ধরে নিয়ে তার সাপেক্ষে অন্যদের ইলেকট্রন পোটেনশিয়াল বার করা হয়। তাহলে ই অ্যানোড সমান বেরোচ্ছে -x ভোল্ট।
এরকম করে হাইড্রোজেনের চাইতে যারা উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু তাদের আমরা রিডাকশন পোটেনশিয়াল বার করতে পারি। আবার অধাতু হলে কি হবে দেখো, ধরো H2 plus Cl2 2HCl, হাইড্রোজেন জিরো অক্সিডেশন স্টেটে আছে, সেখান থেকে +1, ক্লোরিন 0 থেকে -1। তাহলে এখানেও একটা ইলেকট্রনের বিনিময় ঘটছে তোমার। কেউ ইলেকট্রন ছেড়ে দিয়ে ধনাত্মক আয়ন তৈরি করছে, কেউ ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন তৈরি করছে। তাহলে এটা দিয়েও আমরা একটা কিনা সেল তৈরি করতে পারি, একটা সেল বানাতে পারি এটাকে। তো সেই সেলে হাইড্রোজেনটা কিন্তু এবার অ্যানোড তৈরি করবে, কারণ সে ইলেকট্রন বর্জন করছে। ঠিক আছে, এই হলো তোমার সেল। এখানেও তোমার ই সেল সমান ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। এবার হাইড্রোজেন কিন্তু চলে গেছে অ্যানোডে, সমান ই ক্যাথোড মাইনাস 0। এবার পোটেনশিওমিটারে তুমি যেটাই পাবে ভ্যালু পাবে, ই সেলের ভ্যালু, সেটাই হচ্ছে ই ক্যাথোডের মান। জন্য দেখবে নন মেটাল যারা হাইড্রোজেনের চাইতে কম তড়িৎ ধনাত্মক, তাদের রিডাকশন পোটেনশিয়াল কিন্তু পজিটিভ হয়। কপারের দেখলে +0.34 ভোল্ট, সিলভারের দেখলে +0.80 ভোল্ট, তাই তো? তো এই যে হাইড্রোজেন ইলেকট্রোড যার সাহায্যে আমরা অন্যদের ইলেকট্রোড পোটেনশিয়াল, রিডাকশন পোটেনশিয়াল ব্যবহার করি, এটাকে বলা হয় হাইড্রোজেন ইলেকট্রোড। হ্যাঁ, সেখান থেকে আমরা একটা স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড একটা পাই। তার ইকুয়েশনটা তোমাদের আমি লিখে দিচ্ছি। হাইড্রোজেন ইলেকট্রোডের ইকুয়েশনটা অনেক ক্ষেত্রে আসে পরীক্ষায়। স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোড, ঠিক আছে? তাকে আমরা এইভাবে প্রকাশ করি। অ্যাক্টিভিটি, হ্যাঁ, অ্যাক্টিভিটি হাইড্রোজেন। এটাকে সংকেতে প্রকাশ করা হয় আর কি। এটা অনেক সময় পরীক্ষাতে আসে। তো আজকে ক্লাস আমরা এই পর্যন্ত রাখলাম। এর পরের ক্লাসে আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব।